সবাইকে স্বাগত সন্ধ্যার খবরে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কালকের কর্মসূচি ঘিরে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকায় বিজিবি মোতায়েন। ব্রাজিলে জলবায়ু সম্মেলনের বাইরে বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 2 জন। আওয়ামী লীগের কর্মসূচি ও দেশ জুড়ে হঠাৎ জ্বালাও পোড়াও ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে অন্তত 14 প্লাটুন বিজিবি। পুলিশ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইল মসজিদ সংলগ্ন সড়কে এমনই সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। সন্দেহভাজন দেখলে প্রয়োজনে তল্লাশিও করছেন তারা। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার। দিনটি ঘিরে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি ককটেল ফোটানো ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা সত্যিই শঙ্কিত। এই আতঙ্কের মধ্যে আমরা রাস্তাঘাটে হাঁটলে ভয় করে। আমরা চাই এটা অবিলম্বে সরকার কঠোর হস্তে দমন করে। জ্বালাও পোড়া করলে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। তবে জনগণকে আশ্বস্ত করছে পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে বাড়তি তল্লাশি চৌকি। দিন কিংবা রাতেও চলছে টহল। আমাদের পেট্রোল কার্যক্রম, আমাদের চেকপোস্টগুলো আরও বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। মহানগরবাসীর যানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সেটা আমাদের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে যা যা করণীয় সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। এদিকে বৃহস্পতিবার সব দোকান ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে মালিকদের সংগঠন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানবো। যুক্ত রয়েছেন আমার 2 সহকর্মী, একজন রাজধানীর যাত্রাবাড়ি থেকে এবং আরেকজন সাভার থেকে। প্রথমে যাচ্ছি রাজধানীর যাত্রাবাড়িতে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ, তার কাছে। সোহাগ, কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা জানাবেন। সন্ধ্যার পর নিরাপত্তা কতটা জোরদার করা হলো? আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা আশপাশ আছে সে সমস্ত এলাকায় কিন্তু আমরা খবর নিয়েছি। তো কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম যে আসলে ধুলাইপাড় যে মোড়টি গোল চত্বরটি রয়েছে সেখানে আগুনের একটি ঘটনা ঘটেছে। তবে কারা এই আগুনে লাগিয়েছে বা কোথায় লাগিয়েছে তার বিস্তারিত কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যাত্রাবাড়ি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলেও আপনি দেখেন যে আমার পিছনে অনেক যানজট, অর্থাৎ দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে তারা সেই যানবাহনগুলো কিন্তু ঢাকায় প্রবেশ করছে এবং ঢাকা থেকেও কিন্তু বিভিন্ন জেলায় এই যানবাহনগুলো যাচ্ছে এবং গণপরিবহন কিন্তু চোখে পড়ার মতো ছিল। প্রতিদিনের মতোই কিন্তু গণপরিবহন কিন্তু চলাফেরা করছে। আমরা দেখলাম যে যাত্রাবাড়িতে কিন্তু সিগন্যালের মতো অবস্থা, অর্থাৎ যানজটের মতো অবস্থা কিন্তু গণপরিবহনে রয়েছে। কিন্তু মানুষজনের ভিতরে কোনো ভয়ভীতি বা কালকে যে একটি লকডাউন আওয়ামী লীগ ডেকেছে, বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এরকমের কোনো কিছু কিন্তু সাধারণ মানুষের ভিতরে শোনা যাচ্ছে না। তো কিন্তু যাত্রাবাড়িতে কোনো অপ্রীতিকর এরকমের কোনো ঘটনা ঘটেনি এবং আশপাশে যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু খোলা রয়েছে। পাশে যাত্রাবাড়ি থানা রয়েছে। যাত্রাবাড়ি থানায় শুধুমাত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এই ছাড়া রাস্তার সড়কের কোথাও কিন্তু আমরা দেখিনি যে কোনো তল্লাশি কোনো টিম রয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এরকম কোনো চিত্র কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আপনি জানেন যে এই যাত্রাবাড়িটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি যাত্রাবাড়ির একটি বাস স্টেশন রয়েছে, কাঁচা বাজার রয়েছে, মাছের বাজার
হ্যাঁ, তো এরকমের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকলেও পুলিশের কোনো বাড়তি আমরা নিরাপত্তা এখানে দেখছি না। পুলিশ স্বাভাবিকভাবেই আছে এবং এখানের মানুষের ভিতরে কোনো আতঙ্ক নেই। তবে ধোলাইপাড়ের যে ঘটনাটি সেটি কিন্তু পুলিশের মেসেজ আসছে এবং একজন পুলিশ সদস্য আমাদেরকে বললেন যে ধোলাইপাড়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা ফায়ার সার্ভিস থেকে পুলিশকে জানানো হয়েছে। তবে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত তেমন কোনো খবর নিতে পারিনি। আপনি জানেন যে গতকাল আপনি যাত্রাবাড়ির দুটি জায়গায় দুটো গাড়িতে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং নিশ্চয়ই সোহাগ আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী এম এ হালিমের কাছে, তিনি রয়েছেন সাভারে। হালিম, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছেন? হ্যাঁ দুলা, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আমিন বাজার, যেটি রাজধানীর প্রবেশ মুখ। তো আইন শৃঙ্খলা বিষয়ে যে বিষয়টা আপনাকে বলি, এটি সাভার এবং আশুলিয়া থানায় কিন্তু আমরা জানতে পেরেছি বেশ কয়েকটি জায়গায় তারা কিন্তু এই পুলিশের চেকপোস্ট বসিয়ে তারা নিরাপত্তা যে চৌকি সেটি বসিয়ে তারা বিভিন্ন গণপরিবহনে তারা চেক করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো তারা দুপুরের পর থেকে কিন্তু এই মহাসড়কের বিভিন্ন স্থানে আমরা এই চেকপোস্ট দেখতে পেয়েছি। আপনি জানেন যে গতকালকে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয় এবং তারপর আজ ভোরে কিন্তু এই আশুলিয়ার যেটি নারী ও শিশু হাসপাতালের সামনে সেখানে আলিপ পরিবহন নামে একটি বাস, সেখানেও এই আগুন দেওয়া হয়। তারপর থেকে পুলিশ কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ নড়েচড়ে বসে এবং তারা কিন্তু এই মহাসড়কের বিভিন্ন স্থানে তারা এই চেকপোস্ট বসায় এবং তারা যেমনটি বলছেন যে যেহেতু আগামীকালকে রাজধানীতে যে একটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম উপলক্ষেই কিন্তু যে লকডাউনের উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই সাথে যে জনগণের যে জানমালের যে নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি তারা দেখার জন্য কিন্তু তারা এই নিরাপত্তা চৌকি বসিয়েছে এবং এই নিরাপত্তা চৌকি কিন্তু তারা আজকে সারা রাতে করবে এমনটি জানিয়েছে এবং আগামীকালকে কিন্তু এই রাজধানীর প্রবেশ মুখ যেটি আমিন বাজার সেখানে তারা এই এই নিরাপত্তা চৌকি সেটি তাদের কার্যক্রম চালু রাখবে। সব মিলে আমরা দেখতে পেয়েছি সাভারের এছাড়া যে যে সাধারণ মানুষের মাঝে কিন্তু আমরা সেই রকমের কোনো আমরা এখন যে এই যে প্রোগ্রাম বা সেই লকডাউন উপলক্ষে কিন্তু আমরা সেরকম কোনো চিন্তার বাধা আমরা কারো মুখে দেখিনি এবং স্বাভাবিক যান চলাচল রয়েছে এবং তাছাড়া দোকানপাট থেকে শুরু করে অন্যান্য মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেগুলো কিন্তু আমরা স্বাভাবিক দেখতে পেয়েছি। এছাড়া মানে হঠাৎ করে যে এই নিরাপত্তা চৌকি বসানো হয়েছে কিন্তু এখানে গণপরিবহনের যে যাত্রী তারা অনেকেই কিন্তু এই বিষয়টি তারা জানে না এবং তারা পুলিশ তাদের নিয়মিত কার্যক্রম চালু করছে এবং এখানে যাতে কোনো অবৈধ যাতে কোনো অস্ত্র বা এখানে লাঠি সোঁটা বা অন্যান্য কিছু যাতে না থাকে সেই বিষয়টি তারা চেক করছেন। সব মিলে এগুলো চেক করে তারা এখান থেকে যাত্রীদের বা এই গণপরিবহনগুলো ছেড়ে দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। দোলা, সোহাগ এবং হালিম, আপনাদের দুজনকেই ধন্যবাদ। সবশেষ খবর জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে। পরের প্রসঙ্গে যাচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে পুরান ঢাকায় খুন হন তারিক সাইফ মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের সদস্য রনি, এমনটি জানিয়েছে ডিবি। তবে এতে আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইমন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরান ঢাকায় রবিবার প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে এভাবেই হত্যা করে ভাড়াটে খুনিরা। কিলিং মিশনে অংশ নেয় রবিন ও ফারুক। তাদেরকে ঘটনার ৩২ ঘন্টার মধ্যে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। দুইজনের তথ্যে হত্যায় জড়িত শামীম, রুবেল আর ইউসুফকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি আর 1.5 লাখ টাকা। ডিবি বলছে 2 লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে রনির প্রদত্ত 2 লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে 1 লাখ টাকা করে প্রদান করে। মামুন হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও 5 আগস্টের পর জামিন পাওয়া ইমনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল।
তিনি জানান ৫ আগস্টের পর যেসব সন্ত্রাসী জামিন পেয়ে আবার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মিজানুল ইসলাম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশ জুড়ে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। বুধবার জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ 6 হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মামলার সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কাল পর্যন্ত মুলতবি করেছে আদালত। এদিকে 2012 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। এইখানে ভিন্ন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে 21 জন শপথ নিয়েছেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সহ অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার হাইকোর্টের 22 অস্থায়ী বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় আজ তিনি শপথ গ্রহণ করতে পারেননি। রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয় থেকে 22 জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। চাহিদার প্রায় 97% ওষুধ দেশে উৎপাদন হলেও এর কাঁচামাল এখনও আমদানি নির্ভর। ফলে ডলারের দামের ওঠানামা সহ বিভিন্ন কারণে ঝুঁকিতে পড়ে এই শিল্প। উন্নয়নশীল দেশে উন্নীত হলে আগামী বছর থেকে আরও ঝুঁকি বাড়বে। এই অবস্থায় মুন্সিগঞ্জের গজারায় গড়ে ওঠা এপিআই পার্ককে পূর্ণভাবে চালু করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশের পরবর্তী অর্থনীতি বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে এপিআই শিল্পের উন্নয়নে নীতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। এতে এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। মূল প্রবন্ধে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও হেলথ রিফর্ম বাংলাদেশের আহ্বায়ক সৈয়দ আব্দুল হামিদ জানান, স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল তৈরি করা হলে উৎপাদন বাড়ার পাশাপাশি ওষুধের দামও মানুষের হাতে নাগালে থাকবে। আমাদের এপিআই যেটা তৈরি হবে সেটা তো আমাদের লোকাল মার্কেটের যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে তারা সেটাকে কনজিউম করবে। তাহলে সেই জায়গাগুলোতে আমাদের এক্সপোর্ট কম্পিটিটর যারা আছে, চায়না বা ইন্ডিয়া, যারা এপিআই শিল্পে অনেকটা এগিয়ে আছে এবং যেখান থেকে আমরা সাধারণত এপিআইগুলো ইম্পোর্ট করে থাকি, তাদের সাথে কম্পিটিশন করার সুযোগ আমাদের কতটুকু আছে। আলোচনায় বক্তারা জানান, অনেক উদ্যোক্তা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস এপিআই পার্কে বিনিয়োগ করলেও এখনও বিদ্যুৎ, গ্যাসের সংযোগ সহ বিভিন্ন বিষয়ে অসুবিধা আছে প্রশাসনিক জটিলতাও। মনে রাখবেন একটা জিনিস, ঔষধ শিল্প এবং এপিআই শিল্প পলিসি সাপোর্ট ছাড়া কোনো দিন উঠতে পারবে না। আজকে যা এসছে বাংলাদেশের ঔষধ শিল্প ডিউ টু দ্য পলিসি সাপোর্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ। এপিআই শিল্পের এর জন্য আমরা এখন সবচেয়ে বড় দুটি বাধা আমরা সম্মুখীন হয়েছি। একটা হলো প্রাইমারি এনার্জি, যেটার অল্টারনেটিভ সোর্স আমরা সরকারকে বলেছি যে আমরা এটা ভাবে করতে পারি, সরকার এটা বিবেচনাধীন রয়েছে। আরেকটি এর চাইতেও বড় বাধা যে আমরা সলভেন্ট ইন্টারমিডিয়েটস আনতে গেলে নার্কোটিক্সের পারমিশন নিতে হয়। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই শিল্পে পুনরায় অর্থ বরাদ্দ, আর্থিক সহায়তা স্কিম বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া, জরুরি বিদ্যুৎ সরবরাহ এবং স্থায়ী উন্নয়ন কমিটি গঠনের প্রস্তাব করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুর বাইরে মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতিসংঘের 2 নিরাপত্তা সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সম্মেলনের শেষ দিকে প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বেরিয়ে যাওয়ার সময় সংঘর্ষ শুরু হয়। আদিবাসী প্রতিনিধি ও তরুণ কর্মীদের নিয়ে গঠিত একদল বিক্ষোভকারী ভেন্যুর প্রধান ফটকে নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা তাদের প্রতিহত করেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন দপ্তর এক বিবৃতিতে জানায়, ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে খারাপ আবহাওয়া এবং জলবায়ুর কারণে সৃষ্ট চরম পরিস্থিতিতে টিকে থাকতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সন্ধ্যার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগের কালকের কর্মসূচি ঘিরে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকায় বিজিবি মোতায়েন। ব্রাজিলের জলবায়ু সম্মেলনের বাইরে বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 2 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।